আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দয়া বা আল্লাহর ভালো রয়েছি। আমি মোহাম্মদ আজিজুল হক। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন ক্লাসটি নেব। অধ্যায় হলো পঞ্চম অধ্যায়। অধ্যায়ের নাম রাসায়নিক বন্ধন। তো চলো আমরা আজকে এই অধ্যায়ের আলোচনা শুরু করি। কারণ তোমরা মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমি বোঝানোর চেষ্টা করব, মনোযোগী না হলে বুঝতে পারবে না। প্রথমে যে আলোচনাটি রয়েছে সেটা আমরা দেখি। 1 নম্বর হলো যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরে যে কটি ইলেকট্রন রয়েছে সেটাই হলো যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা আবার বলি, যোজ্যতা ইলেকট্রন সেটাই কোন মৌলের সর্বশেষ স্তরে, শক্তি স্তরে যে কটি ইলেকট্রন থাকবে সেটাই হলো যোজ্যতা ইলেকট্রন। যেমন উদাহরণ দেখো, আমি সোডিয়ামের এখানে একটা চিত্র দিয়েছি। সোডিয়াম হলো 11, প্রথম স্তরে আছে 2টা, দ্বিতীয় স্তরে রয়েছে 8টা, আর তৃতীয় স্তরে রয়েছে 1টা। তাহলে এর যোজ্যতা ইলেকট্রন কয়টি? 1টি। অনুরূপভাবে দেখো, ওর এই পাশে দিয়েছি, এর হলো 17, প্রথমটাতে দিয়েছি 2টা, তারপরে দিয়েছি 8টা, তারপরে দেখো সর্বশেষ স্তরে কয়টা রয়েছে? 7টা। তাহলে এর যোজ্যতা, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কতটি? 7টি। যেহেতু সর্ববহিষ্ঠ স্তরে রয়েছে 7টা, এই জন্য এর যোজ্যতা ইলেকট্রন হলো 7টা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে। তাহলে যোজ্যতা ইলেকট্রন সেটাই যে কোনো মৌলের সর্ববহিষ্ঠ স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটাকে আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন। এখন আমরা আসি যোজনী। যোজনী জিনিসটা কি? একটি মৌলের সাথে আরেকটি মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা। একটা মৌলের সাথে আরেকটি মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা। তাহলে আমরা যোজনী তাকে বলবো, একটি মৌলের সাথে আরেকটি মৌলের সংযুক্ত হওয়ার যে সামর্থ্য বা ক্ষমতা রয়েছে সেই সামর্থ্য বা ক্ষমতাটাকে বলা হচ্ছে যোজনী। যোজনী 3 প্রকার আমরা সাধারণত দেখতে পাই। একটা হলো পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনীটা কি? যে মৌলের সব মৌলের স্থির একটি যোজনী হয় না। কিছু কিছু মৌল রয়েছে যার একাধিক যোজনী রয়েছে। তো একাধিক যোজনী যে মৌলে রয়েছে সেটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন ফসফরাস, সালফার, এগুলা মৌলের একাধিক যোজনী রয়েছে, এই জন্য এগুলাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। শুদ্ধ যোজনী। আমরা কোন মৌলে যদি একাধিক যোজনী থাকে, তার সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ দিলে যেটা পাবো সেটাই হলো শুদ্ধ যোজনী। যেমন হলো ফসফরাসের যদি বলি সর্বোচ্চ যোজনী 6, আর সক্রিয় অর্থাৎ যেটা কাজ করতেছে সেটা যদি ধরি 4, তাহলে সক্রিয় যোজনী হবে শুদ্ধ যোজনী। আমি আরেকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যই হচ্ছে শুদ্ধ যোজনী। যেমন আয়রন ক্লোরাইড। যেমন হলো আয়রন ক্লোরাইডে রাস ক্লোরাইড, এর মৌলে সর্বোচ্চ যোজনী হলো, এটা সর্বোচ্চ যোজনী হলো 6 এবং সক্রিয় যোজনী হলো 2। তাহলে এটা হলো সক্রিয় যোজনী, অর্থাৎ যেটা কাজ করতেছে। এখানে সক্রিয় যোজনী হলো 2, আয়রনের 2টা যোজনী এর কাছে ক্লোরিনের এর বিনিময় হয়েছে। এই জন্য সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ দিলে আমরা পাবো যেটা, সেটাই হলো শুদ্ধ যোজনী। তাহলে শুদ্ধ যোজনী হলো কোন মৌলের
সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ দিলে যেটা হবে সেটাই হলো সুপ্ত যোজনী। আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আয়রন ক্লোরাইডের দেখো এখানে আয়রনের সক্রিয় যোজনী হলো 2 আর সর্বোচ্চ যোজনী হলো 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4, সুপ্ত যোজনী হলো 4। আরেকটা দেখি সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী দেখি যে যোজনী যেমন আয়রন ক্লোরাইডে এখানে সর্বোচ্চ যোজনী 6 আছে কিন্তু 6টা কাজ করেনি, কাজ করেছে কয়টা? 2টা। এই জন্য এই 2টা যে কাজ করছে এই 2টাকে বলা হয় সক্রিয় যোজনী। আবার দেখো আয়রন ক্লোরাইড 3 যদি হয় এই ক্ষেত্রে দেখো সর্বোচ্চ যোজনী হলো 3, সরি যৌগে আয়রনের সক্রিয় যোজনী হলো 3 এবং সর্বোচ্চ এই হলো মোটামুটি আলোচনা। একটা সক্রিয় যোজনী তাহলে যে যোজনীটা ক্রিয়াশীল সেটাকে আমরা বলবো সক্রিয় যোজনী। এবার আসে আমরা যৌগমূলক সম্পর্কে। যৌগমূলকটা কি? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের নিয়ে আচরণ করে। একটা মৌলের আয়নের নিয়ে আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। যেমন অ্যামোনিয়া। তাহলে এখানে যৌগমূলক কাকে বলা হলো? যে প্রত্যেক একাধিক মৌল একাধিক হতে পারে সংযুক্ত হয়ে কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয় ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের নিয়ে আচরণ করে। তাহলে এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। যেমন অ্যামোনিয়া এটা হলো পজিটিভ, তারপর ফসফোনিয়াম এটা হলো পজিটিভ, বাকিগুলো সব ঋণাত্মক নেগেটিভ। যেমন OH এগুলো হলো যৌগমূলক, অর্থাৎ এগুলা সংযুক্ত, এগুলাকে বলা হয় যৌগমূলক। এদের যে যৌগগুলো সেগুলো একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং আয়ন নিয়ে আচরণ করে। অতএব এগুলোকে আমরা বলবো যৌগমূলক। আমাদের বইয়ে রয়েছে একটি শক, দেখবে শকের মধ্যে সবগুলো ঋণাত্মক, শুধু অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম ধনাত্মক। এই যৌগমূলক রয়েছে। এবার আমরা আসি রাসায়নিক সংকেত লেখার নিয়ম। আমরা দেখি এখানে CaCl2 এটা কিভাবে এসেছে? ক্যালসিয়ামের যোজনী হলো 2 আর ক্লোরিনের যোজনী হলো 1, বিনিময় আছে। ক্যালসিয়ামের যোজনী কত? এটা ছিল ক্যালসিয়ামের হলো 2 আর ক্লোরিনের হলো 1। এটা গেছে এটার সাথে, আবার এটা এসেছে এটার দিকে, যা কি হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড। এর 2 এখানে গেছে, এটা 1 এখানে এসেছে। 1 না লিখে শুধু ফাঁকা রাখা হয়, মানে হয়ে যায়। তাহলে এইভাবে আমরা কোনো যৌগ লিখতে পারি। আরেকটি যৌগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, যেমন অ্যালুমিনিয়াম সালফেট। দেখো অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3 আর সালফেটের যোজনী হলো 2, বিনিময় হয়েছে হয়ে আমরা এইভাবে আমরা লিখতে পারি এই যৌগটিকে অ্যালুমিনিয়াম সালফেট। এর যোজনী এখানে গিয়েছে সালফেটে আর সালফেটের যোজনী রয়েছে কোথায়? অ্যালুমিনিয়াম। এইভাবে আমরা যে রাসায়নিক সংকেতগুলো লিখতে পারি। এবার আণবিক সংকেত ও গাঠনিক সংকেত সম্পর্কে জানব। আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। একটি মৌল বা যৌগের অণুতে যে আণবিক সংকেত, প্রথমে আমরা দেখি আণবিক সংকেত। একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে। যেমন হলো আণবিক সংকেত পানি, এটা হলো আণবিক সংকেত। অর্থাৎ হচ্ছে একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌল বা পরমাণু থাকে, এখানে কি কি মৌল রয়েছে? হাইড্রোজেন আর অক্সিজেন, তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেত। যেমন হাইড্রোজেনের এখানে
দুইটি, আর অক্সিজেন কয়টা রয়েছে? একটি। এটা দিয়ে প্রকাশিত যে যৌগ সেটার নাম হলো আণবিক সংকেত। সেটার নাম হলো আণবিক সংকেত। এবার আসো রাসায়নিক সংকেত। কোন যৌগের একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তার প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। যেমন গাঠনিক সংকেত এই পানির ক্ষেত্রেই বলি, এই পানিটার ক্ষেত্রেই বলি, এখানে আমরা গাঠনিক সংকেত হিসেবে লিখতে পারি এই বন্ধন আকারে। এখানে দেখো দুই হাতে দুইটা হাইড্রোজেন নিয়েছে, অক্সিজেন যোজনী দুইটা হাতে দুইটা হাইড্রোজেন নিয়েছে। তাহলে এইভাবে যেটা আমরা প্রকাশ করবো, যেমন লিখেন কার্বনের যোজনী হলো 4 হাতে 4টা কি নিয়েছে? হাইড্রোজেনকে গ্রহণ করেছে। তাহলে আমরা এইভাবে স্ট্রাকচার আকারে যেটা লিখি সেটার নাম হলো গাঠনিক সংকেত। এবার আমরা যে আলোচনা করব, তাহলে আমরা এতক্ষণে যে আলোচনাগুলো করলাম তার মধ্যে যোজক ইলেকট্রনটা কি, যোজনী কি, বিভিন্ন প্রকার যোজনী সম্পর্কে জানলাম, এবার যৌগগুলো সম্পর্কে জানলাম, রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় তা জানলাম, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কি তা জানলাম। এবার আমরা দেখব রাসায়নিক বন্ধনটা। আমরা জানি মৌলসমূহ বিভিন্ন মৌলের সাথে সংযুক্ত হয় কি করে? যৌগ গঠন করে। এক মৌল আর মৌলের সাথে সংযুক্ত হওয়ার যে টেন্ডেন্সি বা সংযুক্ত যে হয় সেটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন হলো দুই প্রকার। এই রাসায়নিক বন্ধন হলো দুই প্রকার। আমরা এটা বুঝতে পারি। ও আয়নিক বন্ধন। দেখো আয়নিক বন্ধনটা বোঝার চেষ্টা করি। আয়নিক বন্ধনটা কি? মনে করে আমরা কিছুক্ষণ আগে একটা আলোচনা করেছিলাম, সোডিয়াম 11, দুইটা, তারপরে কয়টা? 8টা, তারপরে লাস্টে কয়টা? একটা। ক্লোরিনে কি ছিল? 17, দুইটা, 8টা, তারপরে হচ্ছে 7টা। এখানে হচ্ছে 7টা। তাহলে দেখো এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। ধাতুগুলো সবসময় হয় পজিটিভ আর অধাতুগুলো হয় নেগেটিভ। এই ক্ষেত্রে দেখো সোডিয়াম এবং ক্লোরিন এরা কি করছে? এর একটি যে ইলেকট্রন রয়েছে বাইরে পজিটিভ, এর কয়টি ইলেকট্রন সক্রিয়? একটা ইলেকট্রন সক্রিয় মেজর রয়েছে। তাহলে এরা কি করবে? একটার সাথে এটা আকর্ষণ করবে, পরে কি হবে? এরা সংযুক্ত হয় সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। এই যে বন্ধনটা কি কারণে হয়? আয়ন বিনিময়ের মাধ্যমে হয়। আয়ন বিনিময়ের মাধ্যমে সংগঠিত হয় এবং যৌগ গঠন করে। এই জন্য এটাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। আয়ন বিনিময়ের মাধ্যমে সংগঠিত হয় বিধায় এর নাম হলো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনগুলো কি হয়? শক্ত হয়, এর গলনাঙ্ক বেশি হয়, এটা সহজ ভঙ্গুর হয় না এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। স্ফুটনাঙ্ক অনেক বেশি। কাজে আয়নিক বন্ধন দৃঢ়, শক্ত, মজবুত হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, ধাতু লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি। এরপরে আমরা আসি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কি? সমযোজী বন্ধন হলো একই মৌলের দুইবার যে মৌলগুলোর সাথে সংযুক্ত হবে, অর্থাৎ একটা মৌলের যে যোজনী অপর মৌলটারও একই যোজনী, পরস্পর যে সংযুক্ত হয়, সমান যোজনীযুক্ত দুইটা মৌলের সংযুক্ত হওয়াটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। সমান যোজনী বিশিষ্ট দুটি মৌল সংযুক্ত হয় যে যৌগ গঠন করে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন।
যেমন হাইড্রোজেন আর পরমাণু আরেক হাইড্রোজেন পরমাণু সংযুক্ত হয়ে কি করলো H2 উৎপন্ন করে। তাহলে এখানে এই হাইড্রোজেন একটা পরমাণু, এই হাইড্রোজেন একটা পরমাণু যা সংগঠিত হয়ে কি করলো এই দুটো সংযুক্ত হয়ে গেল, হয়ে এখানে কি করছে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন, এই দুটো হাইড্রোজেন সংযুক্ত হয়ে H2 উৎপন্ন। তাহলে এই যে একটা পরমাণু এর যোজনী এক, এর যোজনী এক, এই দুটো পরমাণু সমান যোজন বিশিষ্ট। তাহলে এরা কি করছে শেয়ারিং করছে, এরা কিন্তু আয়ন শেয়ার করে দুজন সংযুক্ত হচ্ছে। দুইটা যেহেতু সমান এজন্য এরা শেষে কি করে যে তোমারও শক্তি বেশি, তোমারও যা শক্তি আমার তাই শক্তি, তাহলে কি করবো এখানে আসো আমরা কি করি সমঝোতা করি, তখন তারা কি করে সহযোগ সহভাগিতা করে এবং শেয়ারিং করে। এই জন্য শেয়ারিং করে তারা কি করে এখানে সংযুক্ত হয়। এইরকম যে বন্ধন সেগুলোকে বলা হয় সমযোজী বন্ধন, সেগুলোকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন এরকম নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন ইজিকালটু N2, এরকম অনেক অক্সিজেন প্লাস অক্সিজেন ইজিকালটু O2, হ্যাঁ এগুলোকে বলা হয় সমান যোজনী বিশিষ্ট। সাধারণত সমযোজী বন্ধন সংগঠিত হয় অধাতু অধাতুর সঙ্গে, অধাতু অধাতু পরমাণু সমূহ মিলিত হয় কি করে সমযোজী বন্ধন গঠন। তাহলে আমরা দেখলাম সমযোজী বন্ধন হলে কি হয়, এরা দুর্বল প্রকৃতির, এরা ভঙ্গুর, এরা দৃঢ়তা কম এবং কম গলনাঙ্ক সম্পূর্ণ, কম স্থিতিহার সম্পূর্ণ। তাহলে আমরা এতক্ষণে দেখলাম যে আণবিক বন্ধন ছিল দৃঢ় এবং আয়ন বিনিময়ের মাধ্যমে সংগঠিত হয়, বিধায়েরা উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং উচ্চ গলনাঙ্ক সম্পন্ন, এদের স্ফুটনাঙ্ক উচ্চ এবং এরা সহজে ভাঙা যায় না। আর এটা যেহেতু শেয়ারিং করে এরা সংগঠিত হয়, এরা দুর্বল প্রকৃতির হয়, ভাঙা যায় এবং সহজে কম গলনাঙ্ক সম্পন্ন এবং কম স্ফুটনাঙ্ক সম্পন্ন। তাহলে আমরা সমযোজী এবং আয়নিক যৌগ কি এবং তাদের মধ্যে পার্থক্য কি এই সম্পর্কে কিছুটা ধারণা আমরা পেয়েছি। চলো আমরা এই দুটার উপরে, এই কয়টার উপরে একটি বাড়ি কাজ নেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাড়ি কাজ প্রশ্ন দিয়েছি আমি। PQR তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 6, 12 ও 17, 6, 12 এবং 17, এটা হলো পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে। ক ধাতব বন্ধন কি? খ সমযোজী বা আয়নিক বন্ধন এর পার্থক্য লিখো। গ QR2 যৌগের গঠন প্রক্রিয়া বর্ণনা করো। ঘ QR2 যৌগটি পানিতে দ্রবীভূত হলেও PR4 যৌগটি দ্রবীভূত হয় না, বিশ্লেষণ করো। এটা তোমাদের জন্য বাড়ি কাজ হলো। তোমরা আশা করি এই বাড়ি কাজটি সুন্দরভাবে লিখবে এবং সুযোগ যদি পাও তাহলে আমাকে দেখার চেষ্টা করবে এবং ভালো করে শেখার মনোমানসিকতা নিয়ে এই চ্যাপ্টারটি ভালো করে পড়ে কোনো সমস্যা যদি হয় তাহলে আমরা তো স্কুলে রয়েছি কিংবা আমার মোবাইল নম্বর রয়েছে, তোমরা যোগাযোগ করে আলোচনা করতে পারো এবং সমস্যার সমাধান করে নিতে পারো। আশা করি তোমরা মনোযোগী হবে এবং ভালোভাবে পড়াশোনা করবে আশা করি, এবং তোমাদের হাতে সময় নাই, তোমরা পরবর্তী টাইমটি ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে জমা দিবে এবং এই ক্লাসগুলি ভালো করে অনুসরণ করে পড়াশোনা করবে, চর্চা চালিয়ে যাবে। তোমরা এই করোনার ভয়াবহ COVID-19 থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের এই স্বাস্থ্যবিধি মেনে পড়ালেখা চালিয়ে যাবে। আশা করি তোমরা ভালো থাকবে, আশা করি তোমরা ভালো থাকো। আমার জন্য ধন্যবাদ সবাইকে।